ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আজকে চলে এসেছি ক্লাস 9-এর যে মডেল সেট 1-এর প্রশ্নোত্তরের সমাধান করেছিলাম তার সেকেন্ড পার্ট নিয়ে। তা আজকের এই ভিডিওতে তোমরা সেকেন্ড পার্টটা পাবে, যেখানে 2 নম্বরের প্রশ্নের সমাধানগুলো আমি করিয়ে দেব। যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। তা সরাসরি আজকে আমি অঙ্কতে ফিরছি। প্রথমে যে অঙ্কটা রয়েছে 2-এর দেখো, একটি দ্রব্য 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তা এটা তোমাদের মনে করতে পারছো লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে রয়েছে, কোর্সে দেখি 10। এই অঙ্কগুলো আমরা শতকরা সাহায্য করব, মানে 100 দিয়ে করব। কেমন হবে একটু দেখে নাও, এক্সগুলো ধরার প্রবণতা একটু কম করব। প্রথমত আমি বলি যে 10% ক্ষতি, একটা দ্রব্য ধরো 100 টাকায় আমি ক্রয় করলাম, তাহলে তাকে যদি 10% ক্ষতিতে বিক্রি করি তাহলে নিশ্চিত আমাকে 100 থেকে 10 টাকা কম, মানে 90 টাকায় আমাকে বিক্রি করতে হবে। আবার যদি আমি 10% লাভে বিক্রি করতে চাই তাহলে কিন্তু 100 টাকায় কিনেছিলাম, 10 টাকা লাভ, মানে বিক্রি করতে হচ্ছে 100 + 10 সমান 110 টাকায়। এইভাবে অঙ্কটাও করব, যে রয়েছে 10% ক্ষতি হয়, সেখান থেকে আমাকে যেতে হবে 10% লাভ। তা প্রথমে দেখো, আমি ধরে নিচ্ছি দ্রব্যের ক্রয় মূল্য 100 টাকা, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 100 - 10 টাকা ক্ষতি হচ্ছে, সমান 90 টাকা। আবার 10% লাভে বিক্রয় মূল্য হবে 100 + 10, 110 টাকা। এবার একটু ঐকিক নিয়মের মতো ভেবে নিই। এই দিকে রাখছি আমি 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, এদিকে রাখছি 10% লাভে বিক্রয় মূল্য। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90 আর 10% লাভে বিক্রয় মূল্য 110। এবার এখানে যে অঙ্কটা রয়েছে 720 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়, তাহলে ওই যে 720 টাকা বিক্রয় মূল্য, সেটা কিন্তু 10% ক্ষতির যে কলামটা আছে সেখানেই বসবে। তাহলে আমরা যদি এখানে 720 বসাই, এখানে 10% লাভে বিক্রয় মূল্য কত হবে? অতএব নির্ণেয় বিক্রয় মূল্য, অবশ্যই এটা 10% লাভে, 720 × 110/90, এত টাকা। একটা শূন্য কেটে দিলাম, 9 × 8 = 72, 11 × 8 = 88, 880 টাকা। এটাই হয়ে গেল আমাদের উত্তর। অতএব যেখানে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য ছিল 720 টাকা, সেখানে 10% লাভে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 880 টাকা। এবার আমরা পরের অঙ্কে যাব। 2-এর অঙ্কটা কি রয়েছে? একটা সূচকের অঙ্ক রয়েছে। (32x সমান 4^2y) হলে x/y + 1/5 এর মান কত? ওটা তো পরে যাচ্ছে। আগে একটা সূচকের অঙ্কে আমি বলেছিলাম যে এই অঙ্কগুলোতে কি করতে হবে, যে নাম্বারগুলো থাকবে তাকে মৌলিক উৎপাদকে ভাঙো। অতএব দেখো এখানে 32 আছে, 2কে আমরা 5 বার গুণ করলে 32 পাই। তাহলে এই 32-এর পরিবর্তে লিখি 2^5, তার মাথায় x রয়েছে। 4-এর পরিবর্তে লিখব 2² তার মাথায় রয়েছে 2y। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2^5x, এখানে 2^2 4y। এবার নিচের দুটো সমান, তাহলে পাওয়ার দুটো সমান হবে, বা 5x = 4y, বা x/y = 4/5। কেন x/y বার করলাম সেটা কিন্তু প্রশ্নটা যেটা চেয়েছে, যে ভ্যালুটা চেয়েছে সেটা লিখলেই বুঝতে পারবে। চেয়েছে কি x/y
প্লাস 1/5। তাহলে নিশ্চিত এই যে x/y এর ভ্যালুটা পাওয়ার জন্য এখান থেকে x/y এর মানটা আগে থেকে বার করে রেখেছি। এবার দেখো x/y এর মানটা বসিয়ে দিই, 4/5 প্লাস 1/5। নিচে হরগুলো একই, লসাগু 5 হবে, উপরেগুলো সিম্পল যোগ হয়ে যাবে, 5/5 সমান 1। এটাই আমাদের উত্তর। এবার 3 অঙ্কে যাব। 3 অঙ্কে লগ থেকে রয়েছে, তিনের অঙ্কে রয়েছে লগ √3 বেস x সমান a। মান বার করতে বলেছে লগ 3√3, এটা বেসে রয়েছে, x সমান কত। এটা লিখলাম এই কারণে, এই দিকে দেখব আর অঙ্কটা করব। এখানে দেখো বেসটা 3√3 আছে আর এখানে রয়েছে √3। এবার √3 পাওয়ারটা কত হলে 3√3 আসবে সেটা আগে দেখে নিই। দেখো √3 পাওয়ারটা যদি 3 হয়, 3 বার গুণ, তো 3 বার গুণ করতে হবে √3কে। 2 বার গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি 3 আর সঙ্গে √3। তাহলে এই পাওয়ারটাকে আমাদের কাজে লাগাবো কীভাবে দেখো। পাওয়ারটাকে কাজে লাগাতে গেলে একে বেসে রাখলে হবে না, একে আমরা ওপরে নিয়ে যাব। কীভাবে না, যদি 1/, লিখি তাহলে চেঞ্জেস হবে, লগ বেসটা হয়ে যাবে x, √3টা ওপরে যাবে, এইদিকে এ যেমন আছে থাক। এবার দেখো পাওয়ারে যদি 3 আনতে হয় তাহলে কি করব, দুটোর নিচে আমরা 3 দিয়ে গুণ করব। এখানে 3 দিয়ে গুণ করলাম আর এখানে নিচে কিছু ছিল না 1, তাকে 3 দিয়ে গুণ করলে 3 চলে আসবে, বা 1/log বেসে থাকলো x √3 হোল কিউব। কেন সামনে আছে, যখন আমি ওটা পাওয়ারে যাবে। এবার চলে আসছে a/3, বা তাহলে চলে আসছে লগ বেস x 3√3, আগেই বলে দিয়েছি √3কে 3 বার গুণ করলে 3√3 আসে, a/3। এবার যেটা আমাদের রিকোয়ারমেন্ট রয়েছে সেখানে যেতে চাইলে এবার উপরে তুলে দেবো, লগ 3√3 বেস x সমান a/3। এটাই হলো অ্যান্সার। প্রতিটা অঙ্কেই কনসেপ্ট লাগবে, কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে, এই রিলেটেড, এই একটা অঙ্ক ভালো করে করলাম, এই রিলেটেড কোনো অঙ্ক হলে সেটাও আরও ভালোভাবে করতে পারবো। তা এবার 4 অঙ্কটাই যাওয়া যাক। 4 অঙ্কে কী রয়েছে, কে এর মান কত হলে kx - 3y - 1 = 0। সমীকরণগুলো লিখে নিই, kx - 3y - 1 = 0, এই একটা সমীকরণ রয়েছে। আরেকটা সমীকরণ রয়েছে 4 - ky - x + 1 = 0। এই দুটো সমীকরণের কোনো সমাধান থাকবে না কে এর মান কত হলে। তা আগে সমীকরণ দুটো আমরা সাজিয়ে লিখি। কী হবে না, এখানে যেহেতু x আছে এর তলায় আমরা এক্সটাকেই বসাবো। এক্সটা আছে মাইনাস, এখানে তাহলে -x প্লাস 4 - ky, আর কনস্ট্যান্ট টার্মটা রয়েছে +1 = 0। এটাকে একটু সাজিয়ে লিখলাম। এবার সমীকরণগুলো বলি, যদি এই রকম ফরম্যাটে থাকে a1x প্লাস b1y প্লাস c1 = 0, আর একটা নিচে a2x প্লাস b2y প্লাস c2 = 0। এই দুটো সমীকরণের ক্ষেত্রে কোনো সমাধান থাকবে না কখন, তার শর্ত হচ্ছে a1/a2 সমান b1/b2 অসমান c1/c2। প্রথমের দুটো রেশিও অর্থাৎ এক্সের সহগগুলো রেশিও ওয়াইয়ের সহগগুলো রেশিওর সঙ্গে সমান হবে, অসমান হবে ধ্রুবক পদের যে অনুপাতটা থাকবে। তাই এখানে আমরা সেই অর্থেই করি, সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না যদি এক্সের সহগ কী আসছে, এখানে কে, এখানে মাইনাস চিহ্ন অবশ্যই নেব, কিছু নেই মানে 1 রয়েছে, এখানে ওয়াইয়ের সহগ -3, এখানে ওয়াইয়ের সহগ 4 - k,
পরেরটা লেখার দরকার নেই, কে এর মানটা জানতে চেয়েছে, লিখলেও অসুবিধে নেই। এবার দেখো এখানে কোনাকুনি গুণ করলে কী পাবো, 4k মাইনাস কে স্কোয়ার, এদিকে পাচ্ছি -1 আর -3 গুণ করলে +3, একদিকে নিয়ে যাই ওপারে গেলে কে স্কোয়ারটা প্লাস হয়ে যাবে, 4k আসছে মাইনাসে, +3 অলরেডি আছে ইকুয়াল টু 0। এবার এটা মিডিল টার্ম করতে হবে, তা তোমরা মিডিল টার্মে অনেক এক্সপার্ট এখন। কি ফ্যাক্টরটা আছে আমি সেটা লিখে দিচ্ছি, k-1 ইন্টু k-3 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো কি আসবে, k-1 ইকুয়াল টু 0 অথবা k-3 ইকুয়াল টু 0, বা k সমান 1 অথবা k সমান 3। তাহলে এখানে k দুটো ভ্যালু আছে, k ইকুয়াল টু 1 বা k ইকুয়াল টু 3 হলে এই যে প্রদত্ত দুটো সমীকরণ রয়েছে তার কোনো সমাধান থাকবে না। এবার পরের অঙ্কে যাব, পাঁচেরটা তোমাদের বহুপদী সংখ্যামালা থেকে রয়েছে। দেখো কি রয়েছে, px ইকুয়াল টু x টু দা পাওয়ার 2023 প্লাস 2023 চেয়েছে px প্লাস p অফ মাইনাস এক্স। আগে আমরা p অফ মাইনাস এক্সের মানটা বার করে নিই। দেখো p অফ মাইনাস এক্স দেখে একটু ঘাবড়ে যাওয়ার মতো অঙ্ক, কিন্তু মোটেও এটা ঘাবড়ানোর অঙ্ক নয়। দেখো এক্সের জায়গায় লিখেছি -x, তার মানে ডান সাইডে যেখানে আমরা x পাবো সেখানে সব -x বসাবো। তাহলে এখানে আসবে -x হোল টু দা পাওয়ার 2023 প্লাস 2023। কী আসবে ভ্যালুটা, মাইনাসকে বিজোড় বার যখন গুণ করব মাইনাসই আসবে, তাহলে বাইরে বেরিয়ে মাইনাস, আর এক্সের মাথা হয়ে গেল 2023 প্লাস 2023। এটা যেমন আছে তেমন থাকবে, কারণ এখানে কোনো এক্স নেই। এবার যেটা মান চেয়েছে, অতএব px প্লাস p অফ মাইনাস এক্স, px এর মানটা যেটা দেওয়া ছিল x টু দা পাওয়ার 2023 প্লাস 2023, p অফ মাইনাস এক্সের মানটা আমরা বার করেছি -x টু দা পাওয়ার 2023 প্লাস 2023। তাহলে এই দুটো টার্ম দেখো প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, থাকছে 2023 প্লাস 2023, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4046। এটাই অ্যান্সার। এবার পরের অঙ্কে যাব, 6টা। একটা স্থানাঙ্ক জ্যামিতি থেকে অঙ্ক রয়েছে, ছবিটা আঁকতে পারলে স্থানাঙ্ক জ্যামিতি ছবি অঙ্ক আঁকতে পারলে অঙ্ক শেষ। পি ও কিউ দুটো বিন্দু রয়েছে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত, এবং এক্স অক্ষ ও ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব যথাক্রমে 6 একক এবং 4 একক। তাহলে পি কিউ যে সরল রেখাংশ আমরা পাবো তার মধ্যবিন্দু স্থানাঙ্ক আমাদের বার করতে হবে। প্রথমে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ অঙ্কন করে ছবিটা আগে বুঝে নেব। দেখো এক্স অক্ষ, এটা মূল বিন্দু এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ। বিন্দু দুটি কোথায় কোথায় রয়েছে দেখো, পি বিন্দু রয়েছে ফার্স্ট কোয়াড্র্যান্ট, পি রয়েছে এখানে, কিউ রয়েছে থার্ড কোয়াড্র্যান্টে। কি বলেছে, এই যে বিন্দুটা এক্স অক্ষ থেকে রয়েছে 6 একক, ওয়াই অক্ষ থেকে 4 একক। তাহলে এক্স অক্ষ থেকে এর হাইটটা কত, এর হাইট হচ্ছে 6, ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কত 4 একক। আবার এই বিন্দুটা একই রকম, এক্স অক্ষ থেকে ডিস্টেন্স বলা আছে 6, ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স এটা যা এটাও তা 4 একক। তাহলে দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো, পি বিন্দুর স্থানাঙ্ক সমান 4 ঘর গেছে, ওপরের দিকে 6 ঘর, 4,6। কিউ বিন্দুর স্থানাঙ্ক কীভাবে পাবো, দেখো কিউ বিন্দুতে কীভাবে পৌঁছাচ্ছি, 4 একক এসছি, তারপর কিন্তু আমরা যাচ্ছি 6 একক। এটা বাম দিকে, এক্সের বাম দিক তার মানে মাইনাস, আর ওয়াইয়ের দেখো নিচের দিকে তার মানে এটাও মাইনাস, তার মানে আমরা কী পাবো -4 -6। পি বিন্দু কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এবার এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দুর হচ্ছে
যে সংযোজক সরলরেখা তার মধ্যবিন্দু। তাহলে কিউটা পেয়ে গেছি -4 -6, পিটা পেয়ে গেছি 4,6। অতএব পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মধ্যবিন্দু স্থানাঙ্ক নিয়মে বার করার সূত্রটা কি, যে এর এক্স স্থানাঙ্ক যোগ করব করে 2 দিয়ে ভাগ, এর ওয়াই স্থানাঙ্ক যোগ করব করে 2 দিয়ে ভাগ। তাহলে কি আসছে 4 - 4/2, 6 - 6/2, তাহলে আসছে 0, এটাও 0। অর্থাৎ মূল বিন্দু অরিজিনটাই হচ্ছে পি কিউ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। পরের অঙ্কে যাব, 7টা রাশিবিজ্ঞান থেকে রয়েছে। কি রয়েছে অঙ্কটা, একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10, শ্রেণীটির উচ্চ ও নিম্ন সীমা কত তা বার করতে হবে। একটা শ্রেণী, এর মিডিল পয়েন্টটা রয়েছে মধ্যবিন্দু 42, এই শ্রেণীর দৈর্ঘ্যটা বলা হচ্ছে 10, এবার নিম্ন সীমা চেয়েছে, উচ্চ সীমা চেয়েছে। ধরি শ্রেণীটির নিম্ন সীমা x, অতএব শ্রেণীটির উচ্চ সীমা কত হবে না, x যদি এটা হয়, x থেকে 10 একক দূরেই রয়েছে, 10 একক বেশি, x + 10। অতএব শ্রেণীর মধ্যবিন্দু কীভাবে পাই, নিম্ন সীমা আর উচ্চ সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ, নিম্ন সীমা x, উচ্চ সীমা রয়েছে x + 10/2, তাহলে পেয়ে যাচ্ছি 2x + 10/2। প্রশ্নানুযায়ী এটার মান দেওয়া আছে 42, তাহলে 2x + 10/2 = 42, বা 2x + 10, দুইটা এপারে ভাগ আছে, ওদিকে গেলে গুণ হবে, 42 × 2 = 84, বা 2x = 84 - 10, বা 2x = 74, x = 2 দিয়ে ভাগ করলে 2 × 3 = 6, 2 × 7 = 14। অতএব নিম্ন সীমা পেয়ে যাচ্ছি 37, আর উচ্চ সীমা হবে এর থেকে 10 বেশি, 37 + 10 = 47। এটাই হলো আমাদের যে শ্রেণীটা তার নিম্ন সীমা ও উচ্চ সীমা। পরের অঙ্কে যাব, 8এর অঙ্কে। একটা জ্যামিতির অঙ্ক রয়েছে। ABDE একটি সামান্তরিক, ছবিটা আগে আঁকতে হবে। F হচ্ছে ED বাহুর মধ্যবিন্দু, একটা সামান্তরিক রয়েছে ABDE, এই একটা সামান্তরিক। F হলো ED বাহুর মধ্যবিন্দু, ED যে বাহুটা রয়েছে তার মধ্যবিন্দু F। দেওয়া আছে ত্রিভুজ ABD যে অংশটা তার ক্ষেত্রফল 20 বর্গ সেমি। তাহলে ত্রিভুজ ABD এই অংশটার ক্ষেত্রফল রয়েছে 20। ত্রিভুজ AEF এই অংশটার ক্ষেত্রফল আমাদের জানতে চেয়েছে। প্রথমে আসি সামান্তরিকের কর্ণ। সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ ABDE এই যে সামান্তরিক তার AD একটি কর্ণ, সেই AD কি করবে, দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। অর্থাৎ ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল যদি 20 বর্গ সেমি হয়, তাহলে ত্রিভুজ AED তার ক্ষেত্রফল হবে 20 বর্গ সেমি। এটা লিখে ফেলি আগে। যেহেতু
সামান্তরিকের কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। সুতরাং ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ AED এর ক্ষেত্রফল। সেটা আমরা কত পেয়ে যাচ্ছি, দেওয়া আছে 20 বর্গ সেমি। এবার একটু খেয়াল করে দেখবে ত্রিভুজ AED, সেখানে এফটা রয়েছে ED বাহুর মধ্যবিন্দু। এ থেকে এফ যোগ করলে আমরা কি পাবো, মধ্যমা পাবো। কেন, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে একটি তার যে বিপরীত বাহু তার মধ্যবিন্দু যোগ করা হয়েছে। তাহলে যেহেতু ত্রিভুজ AED এর AF একটি মধ্যমা এবং আরও একটা সূত্র লাগবে, কোনো ত্রিভুজের মধ্যমা তাকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। এটা যদি আমি চাপা দিই ADE, এই যে ত্রিভুজটা, সেখানে দেখো AF একটি মধ্যমা, তাহলে দুটো ত্রিভুজ পাচ্ছি, AFE আর একটা রয়েছে AFD। এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। আবার পুরোটা মিলে কি আসছে, 20। তাহলে এটা হবে 10, এটা হবে 10। কী পেয়ে যাচ্ছি, ত্রিভুজ AED এর একটি মধ্যমা AF এবং মধ্যমা ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফলের ত্রিভুজে বিভক্ত করে। তাই কি লিখব, আমাদের যেটা চেয়েছে ত্রিভুজ AEF এর ক্ষেত্রফল সমান হাফ অফ ত্রিভুজ AED এর ক্ষেত্রফল, যেটা মান অলরেডি আমরা পেয়ে গেছি, হাফ ইন্টু 10 বর্গ সেমি, 20 সমান কত পেয়ে যাচ্ছি, 10 বর্গ সেমি। এটাই আমাদের উত্তর। এই যুক্তিগুলো একটু গুছিয়ে লিখতে হবে। পরবর্তী যে অঙ্কটা রয়েছে 9 অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করেছে আর প্রস্থ 10% হ্রাস পেয়েছে। সেক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো দেখো একটি আয়তক্ষেত্র রয়েছে, তার দৈর্ঘ্য প্রস্থ কিছু জানা নেই, প্রথমে ওটা আমরা ধরে নেব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 100x একক এবং প্রস্থ 100y একক। দৈর্ঘ্য প্রস্থ আলাদা করার জন্য এখানে x ধরলাম, এখানে y ধরলাম, দুটো 100 ধরলে তো একই হয়ে যাবে, তখন দৈর্ঘ্য প্রস্থ সমান মানে সেটা আবার বর্গক্ষেত্রে কনসেপ্টে চলে আসবে। তাই দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য রাখার জন্য এখানে x নিয়েছি, এখানে y নিয়েছি। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পাবো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 100x ইন্টু 100y বর্গ একক, সেটা পেয়ে যাচ্ছি 10,000 xy বর্গ একক। এবার নতুন দৈর্ঘ্যটা কত পাবো, 10% বৃদ্ধি করেছে। 10% মানে কি, 100-র মধ্যে 10, 100-র উপরে 10 বেড়েছে। তাহলে যেহেতু এখানে 100x ছিল দৈর্ঘ্য, 10x বাড়বে, তাহলে পেয়ে যাচ্ছি 110x একক। একই রকম নতুন প্রস্থ কিন্তু কমে গেছে 10%, তাহলে 100y ছিল 10y কমে যাবে, সেটা চলে আসছে 90y একক। তাহলে নতুন ক্ষেত্রফলটা আসছে 110x
একক ইন্টু 110x ইন্টু 90y বর্গ একক, গুণ করলে পেয়ে যাব 9900 xy বর্গ একক। তাহলে দেখো প্রথমে ছিল 10,000 xy, তারপর আমরা পেয়ে গেলাম চেঞ্জেস করার পর 9900 xy। তাহলে অবশ্যই ক্ষেত্রফলটা কমে গেছে, সেটা শতকরা কত কমেছে কীভাবে পাবো? অতএব ক্ষেত্রফল শতকরা কমে, এটা সূত্র কি ওপরে থাকবে কতটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন কী করে পাবো? না, ছিল 10,000 xy, হয়ে গেছে 9900 xy বাই প্রাথমিক, মানে প্রথমে কত ছিল? প্রথমে ছিল 10,000 xy ইন্টু 100। তাহলে উপরে পেয়ে যাচ্ছি দেখো 100 xy ইন্টু 100, আর নিচে পেয়ে যাচ্ছি 10,000 xy, সবগুলো কেটে গেলে 1। অতএব ক্ষেত্রফলটা শতকরা কমে 1, বা বললে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1% কমে। এবার 10 অঙ্কটা দেখে নেব আমরা। 10 অঙ্কটা কী রয়েছে? একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 15 মিনিটে কাঁটাটি কত দৈর্ঘ্য ঘুরবে? এটা ঘড়ি রয়েছে, মিনিটের কাঁটা, এক পা ঘুরে আসতে কত সময় নেয়? 60 মিনিট। তাহলে দেখো 60 মিনিটকে যদি আমরা সমান 4 ভাগে ভাগ করি তাহলে কিন্তু আসছে 15 মিনিট। সমান 4 ভাগে যদি আমরা ভাগ করি তাহলে আসছে এইটুকু আসতে সময় নিচ্ছে 15 মিনিট। এই 15 মিনিট সময়ে কতটা দৈর্ঘ্য ঘুরবে? এটা পুরো একটা বৃত্ত, ঘড়ির কাঁটা এখানে ব্যাসার্ধ সেটা রয়েছে 7 সেমি। তাহলে দেখো মিনিটের কাঁটা 60 মিনিটে অতিক্রম করে, পুরো বৃত্তাকার পথ। এই টোটাল লেন্থটা কী করে পাবো? বৃত্তের পরিধি 2π/7 যেটার মান, আর ব্যাসার্ধ তো ওই ঘড়ির মিনিটে কাটা 7 সেমি, সমান পেয়ে যাচ্ছি 22 × 2 = 44 সেন্টিমিটার। 7 7 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে 60 মিনিটে অতিক্রম করে 44 সেন্টিমিটার। অতএব 1 মিনিটে অতিক্রম করবে কম 60 সেন্টিমিটার। চেয়েছে 15 মিনিট, 15 মিনিটে অবশ্যই বেশি করবে, 44/60 × 15, 15 4 60, 4 11 44। তাহলে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে 11 সেন্টিমিটার। এরপরে যে অঙ্কটা রয়েছে 11 অঙ্কটা, একটা ভ্যালু বার করতে হবে, যেখানে একটা সম্পর্ক দেওয়া আছে a + b + c = 0। মান বার করতে হবে a²/bc, b²/ca + c²/ab। আগে এটা একটু সলভ করার চেষ্টা করি, পরে যে মানটা দেওয়া আছে সেটা কীভাবে কাজে লাগাবো সেটা দেখব। এটা লসাগু আসবে abc, এ দুটো আছে, বি দুটো আছে, সি দুটো আছে। এবার এই বিসি টার্মটা যদি ক্যান্সেল হয়ে যায়, এ পড়ে থাকবে, সেই এটা স্কোয়ারের সঙ্গে গুণ হবে, তাহলে পাবো a³। একই রকম সি এ দুটো ক্যান্সেল করলে পড়ে থাকবে বি, বিটা b² সঙ্গে গুণ হলে হবে b³। আবার এ বি যদি ক্যান্সেল হয়ে যায় পড়ে থাকবে সি, সেই সিটা c² সঙ্গে গুণ হলে c³। এবার এই ওপরেরটা দেখে একটু ভাবতে হবে যে একটা সূত্র ছিল, যদি a + b + c = 0 হয় তবে আমরা a³ + b³ + c³ এর মানটা পেয়ে যাই 3abc। জাস্ট এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, 3abc/abc। কারণটা এখানে লিখে দেবো, যেহেতু a + b + c = 0, তাহলে a³ + b³ + c³ সমান
3ABC, ওপর নিচে ABC ক্যান্সেল হলে 3, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা 12 অঙ্কটাতে যাব। 12 অঙ্কতে আবার লাভ ক্ষতি প্রসঙ্গ রয়েছে। কামাল 200 টাকায় একটা ঘড়ি কিনেছে, সেই ঘড়িটি বিক্রি করে 30% লাভ করতে চায়, তাহলে কত টাকায় ঘড়িটি বিক্রি করবে? দেখো, ঘড়ির ক্রয় মূল্য 200 টাকা, কত লাভ করতে চায়? লাভ করতে চায় ক্রয় মূল্যের 30%, তাহলে ক্রয় মূল্য রয়েছে 200, এর 30%, এর মানে গুণ 30% সমান 30/100, তাহলে দুটো শূন্য কাটাকুটি করলে 20 × 3 = 60 টাকা লাভ। তাহলে 200 টাকায় কিনেছে, 30% লাভ মানে 60 টাকা লাভ করতে হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? অতএব 30% লাভে বিক্রয় মূল্য হবে 200 + 60, 60 টাকা বেশি টাকা বিক্রি করতে হবে, তাহলে আসছে 260 টাকা, এটাই অ্যান্সার। এরপরে লাস্ট যে অঙ্কটা 13 অঙ্ক, জ্যামিতিক কনসেপ্টে অঙ্কটা হবে। একটা ত্রিভুজ রয়েছে 3 সেমি, 4 সেমি, 5 সেমি, সেই ত্রিভুজে পরিবৃত্তের ক্ষেত্রফল বার করতে বলেছে। প্রথমত দেখো ত্রিভুজটা কেমন, যেহেতু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত পাবো? 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 16 9 25 সমান 5 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। অতএব 3 সেমি, 4 সেমি ও 5 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজটি সমকোণী। এবার চেয়েছে এই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল। সমকোণী ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত হয়? পরিবৃত্তের ব্যাসার্ধ হয়ে যাবে সবথেকে যে বড় বাহুটা আছে, তার মানে অতিভুজ, কত? 5 সেমি, সেই 5 সেমির অর্ধেক, 5/2 সেন্টিমিটার। অতএব পরিবৃত্তের ক্ষেত্রফল, যেহেতু আমরা ব্যাসার্ধ পেয়ে গেছি, ক্ষেত্রফল বার করাটা খুবই সহজ, 22/7 πr² 22/7 ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার মানে 5/2 × 5/2 বর্গ সেমি, 2 একটা কাটাকুটি করলে 11, তাহলে আসছে 11 5 55, 5 275, 7 2 14। এবার এটা যদি আমরা ডিভাইডেড করি, 275, 14 1 3 1, 14 9 126 9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 19.9/14 বর্গ সেমি, এটাই উত্তর। তো যাই হোক, এখানে 2-এর দাগের যে অঙ্কগুলো ছিল তোমাদের কমপ্লিট করে দিলাম। শর্ট কোশ্চেনের মাধ্যমে তোমাদের পুরো চ্যাপ্টারের কনসেপ্ট পেয়ে যাচ্ছ অলরেডি। এবার এরপরে যে 3-এর দাগ, 4-এর দাগ অঙ্কগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে তোমরা পাবে। ততক্ষণ এই অঙ্কগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো, সামনেই পরীক্ষা, অতএব সময়গুলো তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, সেগুলোকে খুব ভালো করে কাজে লাগাও। আর আরও একবার বলবো, চ্যানেলে যারা নতুন রয়েছো, লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এই পর্যন্ত টাটা।